সবাইকে শুভ সন্ধ্যা জানিয়ে একাডেমি অফ রিয়েল হোমিওপ্যাথি যশোর বাংলাদেশের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা এবং স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের পিএইচডি ক্লাস। তো উপস্থিত সুধী ডাক্তার বন্ধুগণ, আপনারা সবাই অবগত আছেন যে একাডেমি অফ রিয়েল হোমিওপ্যাথির যে লক্ষ্য বা যে উদ্দেশ্য, ঘরে ঘরে ডাক্তার তৈরি করা, অর্থাৎ আমাদের প্রত্যেকটা পরিবারে একজন করে হোমিওপ্যাথিক ডাক্তার গড়ে উঠুক, এই অঙ্গীকার করেই এই নতুন বছরে রিয়েল হোমিওপ্যাথির রাস্তা চলা। তো সেই আঙ্গিকেই আমরা আমাদের এই প্রত্যেক শনিবারের বিশেষ আয়োজন করা হয়, যেটাতে শুধুমাত্র ডাক্তার বন্ধুরাই নয়, যারা নন প্রফেশনাল অর্থাৎ ডাক্তারি করে না কিন্তু হোমিওপ্যাথিক ওষুধ খায়, হোমিওপ্যাথিকে ভালোবাসে, তাদের সাথে যুক্ত হবে। আমাদের এই অস্বাভাবিক সাফল্য দেখে তারা আমাদের প্রতি আরো বেশি উৎসাহিত হবেন এবং এই ডাক্তারি পেশায় আসার জন্য বেশি আগ্রহী হবেন। সাথে সাথে যে সমস্ত ডাক্তার বন্ধুরা দেশের বিভিন্ন প্রান্ত থেকে এবং আমাদের দেশের বাইরে থেকে আমাদের সাথে যুক্ত হন, তাদের প্রতিদিনের চেম্বারের যে দৈনন্দিন বিভিন্ন ডিফিকাল্টিস ফেস করতে হয়, সেই ডিফিকাল্টিস গুলোকে ওভারকাম করাই এই শনিবারের প্রচেষ্টা। তো আমরা যেমন শনিবারে একটা প্রোগ্রাম করি পিএইচডি, দুটোই পিএইচডি ক্লাস, এটাকে বলা হচ্ছে প্র্যাকটিশনার্স স্কিল ডেভেলপমেন্ট করার জন্য। আর বুধবারের যে আমাদের বিশেষ আয়োজন থাকে সেটা সরাসরি আমাদের চেয়ারম্যান মহোদয় সুদূর আবুধাবি থেকে এই প্রোগ্রামটি পরিচালনা করে, যেটাকে বলা হয় প্রফেশনাল স্কিল ডেভেলপমেন্ট। অর্থাৎ একজন বিশুদ্ধ হোমিওপ্যাথ হওয়ার সাথে সাথে আপনার অন্য যে গুণাবলী থাকা প্রয়োজন সেগুলোকেও মডিফাই করার জন্য, আরো যুগোপযোগী করার জন্য চেয়ারম্যান মহোদয় নিজেই সেই ক্লাসটা পরিচালনা করে। আর শনিবারের ক্লাসে আমরা বিশেষ করে আমার লুৎফর ভাই আর আমি এই ক্লাসটা বেশি পরিচালনা করি। তো এখানে একটা জিনিস আপনাদেরকে স্মরণ করিয়ে দিই, সারা বাংলাদেশ এবং ইন্ডিয়াতে যত লোক রিয়েল হোমিওপ্যাথি দিয়ে এই যে স্পেশাল চাইল্ড অর্থাৎ বিশেষ চাহিদা সম্পন্ন বাচ্চাদের চিকিৎসা কার্য পরিচালনা করেছেন, সেই ক্ষেত্রে লুৎফর রহমান স্যারের সফলতা সবার উপরে। উনি এত বেশি বাচ্চাকে নিয়ে কাজ করেছেন এবং সফলতা উনার পার্সেন্টেজ এত বেশি যে উনার সেই অভিজ্ঞতা আমরা যদি শেয়ার না করি তাহলে আপনারা সেটা বিশ্বাস করতে পারবেন না। তো আমরা আমাদের প্রতিদিনের চেম্বার পরিচালনার ক্ষেত্রে যে ডিফিকাল্টিস ফেস করি সেইটা কিভাবে ওভারকাম করা যায়, সাথে লুৎফর রহমান স্যার এত বেশি স্পেশাল চাইল্ড চিকিৎসায় কিভাবে বিশেষত্ব অর্জন করলেন, এই সর্বসাকুল্যে আজকের আলোচনা নিয়ে আপনাদের সামনে আজকে আসবেন আমাদের সেই সকলের সুপরিচিত মুখ, আমাদের গেস্ট মডারেটর স্যার লুৎফর রহমান স্যার। তো এ পর্যায়ে আমি আমাদের শ্রদ্ধেয় লুৎফর রহমান স্যারকে আহ্বান জানাচ্ছি। স্যার, আপনি আপনার আলোচনা আপনি শুরু করুন। স্যার, ইউ আর ওয়েলকাম। সম্মানিত উপস্থিতি, আমাদের দেশে এবং দেশের বাইরে, যেমন আমাদের রিয়েল হোমিওপ্যাথি একাডেমি অফ রিয়েল হোমিওপ্যাথির চেয়ারম্যান, পরিচালক সকলকে আমার আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা, এবং উপস্থিতি যারা আছেন সকলকেই একেবারে আমার প্রাণ থেকে আপনাদের প্রতি ভালোবাসা রইল। কারণ আমি এখানে যা বলি সেটা আমি বলবো, কিন্তু আপনারা হচ্ছে এই অনুষ্ঠানের প্রাণ, কারণ আপনারা না থাকলে অনুষ্ঠান কিন্তু হবে না। তাই আপনাদেরকেই আবারও সশ্রদ্ধ অভিনন্দন, শ্রদ্ধা ও শুভেচ্ছা। এখন আমরা চলার পথে কিন্তু সকলেই এক, অভিন্ন। আমাদের সকলেরই উদ্দেশ্য হলো মানুষকে সেবা করা, আমরা রোগীর দায়িত্ব নেওয়া, আমরা একটা রোগীর আরোগ্যের দায়িত্ব নেব। অর্থ উপার্জন যেন আমাদের মুখ্য না হয়ে ওঠে, আমরা একটা রোগীর সেবা করব, এইটাই আমাদের ধ্যান জ্ঞান। আর যেটা আপনাদেরকে বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে
মানে ভিডিও আকারে দেখিয়ে সুনীল দা সেটা প্রমাণ করছেন যে আমাদের আসলে দায়িত্বটা কি। কত মুমূর্ষু রোগীগুলো উনি চেম্বারে থেকে যে সুস্থতার মানে একটা চেম্বারে ওইরকম মুমূর্ষু রোগী চিকিৎসা করা মানে উনি যতটা সহজভাবে দেখাচ্ছেন আসলে ততটা সহজ থাকে না। কারণ হয় কি আশেপাশের মানুষগুলো এই বলতেই থাকে এই হোমিওপ্যাথিতে কি হবে, তাড়াতাড়ি নিয়ে যাও এলোপ্যাথি, হ্যাঁ এখানে কি হবে না কিছু, মানে এরকম কিন্তু বলতে থাকে। সেই বলার মাঝে দাঁড়িয়ে থেকে চিকিৎসা করতে হয়। সেই কষ্টটা মানে সেখানে কিন্তু নানান জনের নানান কথায় তাকে সহ্য করে আমাদের কিন্তু চিকিৎসা কার্য পরিচালনা করতে হচ্ছে। এখানে হবে না এই এখনই নিয়ে যাবে, হাসপাতালে নিয়ে গেলেই হয়। দেখুন আসলে কিন্তু তা হয় না। হোমিওপ্যাথিতে যত তাড়াতাড়ি একটা রোগী আরোগ্য হয় অন্য কোন ব্যাধিতে, সেটা উপশম বলেন আর আরোগ্য বলেন, অন্য কোন ব্যাধিতে এত তাড়াতাড়ি হওয়া সম্ভব না। কিন্তু আজকে আমাদের দুর্ভাগ্য, আমাদের শুনতে হয় যে হোমিওপ্যাথিতে ধীরে কাজ হয়। কিন্তু সুনীলদার মতো মানুষগুলো সেখানে কিন্তু প্রমাণ করছেন যে না বাবা তোমরা এইরকম আর কানা ঘোষা করো না, তোমাদের কানা ঘোষণাটা বড্ড বিরক্তকর। এই দেখো এইরকম মুমূর্ষু রোগীও চেম্বারে সুস্থ হওয়া সম্ভব। তবে আমাকে সুনীলদা যত বিশেষণে বিশেষায়িত করলেন আমি কিন্তু তত যোগ্য না। তবে হ্যাঁ, যে কতগুলো রোগীতে যখন সঠিক ওষুধ নির্বাচন করতে পারি বা সঠিক ওষুধ দিতে পারি, স্বপ্নের চেয়েও দ্রুত গতিতে হোমিওপ্যাথিতে আরোগ্য হয়। তবে আরোগ্যের জন্য আমাদের কিছু কৌশল যদি আমরা করি, যেমন একটা রোগী আসলে সাধারণত তরুণ রোগের রোগী কিন্তু এরকম প্রশ্ন হয় না, কিন্তু মুমূর্ষু রোগীতে কিন্তু প্রশ্ন হয়। মানে আপনাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, আমাদেরকে তরুণ রোগে কিন্তু প্রশ্ন হয় না, কিন্তু মুমূর্ষু রোগীতে কিন্তু প্রশ্ন হয় কতক্ষণে ভালো হবে। এই কতক্ষণে ভালো হবার বিষয়টা কিন্তু মানে উপশম বিষয়টা কিন্তু আমাদের মাথায় নিতে হবে, যে কোনো প্যাথিসে যেন দ্রুত গতিতে হয়। আর ক্রনিক রোগীগুলো কিন্তু আসে, আমি সাধারণত বলে থাকি যে মরার পরের দিন আসছেন জেন্দা করে কিভাবে, রোগ তো ভালো হওয়া পরের কথা। যেমন গতকাল একটা ক্যান্সারের রোগী পাইছি, স্কোর হলো 9.5, এর কি চিকিৎসা হবে? হোমিওপ্যাথি ওষুধ খেয়ে মারা যাবে, দুর্নাম হবে হোমিওপ্যাথির যে হোমিওপ্যাথি ওষুধ খেয়ে শেষ বেলায় মারা গেছে। তো ওনাকে আমি বললাম যে দেখেন রোগী তো মরার পরের দিন আসছে, এ আগে জেন্দা হতে হবে, তারপরে যদি আরোগ্য হয়। এই রোগীকে ওষুধ দিয়ে শুধু আমাদের এরকম দুর্নাম আসে, তাহলে কি ওষুধ বন্ধ করে দিব? না, তাদেরকে বুঝিয়ে দিলাম দেখেন রোগের এই ক্ষেত্রে কিন্তু আপনার আমার করণীয় কিছু থাকে না। এই রোগীগুলো বুঝিয়ে দিতে হবে যে দেখেন রোগ কিন্তু এটা ভালো হওয়ার জায়গায় নাই। কি হবে? এর যে যন্ত্রণা, এর যে কষ্টগুলো, এই কষ্টটা কমবে। হ্যাঁ, কতক্ষণে কমবে? চেম্বারে বসেই কমাইতে হবে, কিন্তু বলার সময় বলে দিতে হবে যে ভাই 2-4 দিন তো লাগবে। কিন্তু আপনি এই কাজটা করবেন চেম্বারে বসিয়ে, বাইরে যেতে দিতে নয়, চেম্বারে ওষুধ খাওয়াইতে হবে। যদি এই চেম্বারে ওষুধ খাওয়ানো খুবই কঠিন, এটা সুনীলদা ভালো জানেন। উনি যখন মুমূর্ষু রোগীগুলো আমাদের দেখাচ্ছেন যে চেম্বারে কমাচ্ছেন, চেম্বারে কমাইতে গেলে কি কষ্ট হয়। কমসে কম 60-70-100 জন মানুষ চেম্বারের আশেপাশে ভিড় করে, মানুষ যখন কান্নাকাটি করে, আর তার মধ্যে এই 100 মানুষ বা যতগুলো মানুষ থাকে তার মধ্যে 99% মানুষ বিপক্ষে থাকে, বিপক্ষের কথা বলে, এই এখান থেকে নিয়ে যাও তাড়াতাড়ি, হবে না, আপনি ধরে রাখছেন কেন? এমনও প্রশ্ন আসে যে আপনি রোগীটাকে ধরে রাখছেন কেন? তখন বলতে বাধ্য হই ভাই ধরে রাখিনি, যেখানে নিয়ে যেতে বলছেন সেখান থেকেই ঘুরে আসছে, নেন আপনি নেন। একটু অধিকার, একটু সাহস, একটু সামর্থ্যবান হতে হয়। এই রোগীগুলোকে কিছু মানুষ কিন্তু এরকম বলে, আমি জানি দাদা এরকম সমস্যায় পড়েন, কিন্তু আমি তখন বলি যে দেখেন আপনি যেখানকার কথা বলছেন সেখান থেকেই ফিরে আসছে, এখন আপনারা কিছু করার থাকলে করুন।
তখন চুপসুই মেরে যায় এই মানুষগুলোকে। আপনাদেরকেও একটু শক্ত সামর্থ্যবান হতে হবে এবং আমাদেরকে এর সঠিক চিকিৎসা দেওয়াও শিখতে হবে। তা না হলে ওই রোগী ধরে রেখে কিছু করতে পারবো না, তাহলে হবে না। আর সুনীলদার মতো যখন আমরা সফলতা দেখাবো, তখন ওই মানুষগুলো কিন্তু যাওয়ার সময় বলবে, না হোমিওপ্যাথিতে ধরে কাজ হয়, এটা আজকে দেখলাম। অথবা অনেক রোগী বলবে, না এই বাচ্চা তো বিড়ি খায় না, সিগারেট খায় না, পান খায় না, এই জন্য তাড়াতাড়ি কাজ করবে। এরকম কথাও কিন্তু শুনতে হয়। এই শোনার মাঝেও যে তরুণ মানে যে রোগীগুলো আসবে, ধরুন একটা পাইলসের রোগী এসে জিজ্ঞাসা করলো, দেখুন আমার এই পাইলসটা কতদিনে ভালো হবে। আবার দেখবেন আপনি চিকিৎসা দিচ্ছেন, কোন পাইলসের রোগী 2 মাসের মধ্যেই ভালো হয়, কোন রোগী 6 মাসেও ভালো হয়, কোন এই পাইলসের রোগী আপনার চিকিৎসা সঠিক থাকার পরেও দেখা যাচ্ছে 2 বছর লাগে। কেন এরকম হয়? কোন রোগীতে 2 মাস, কোন রোগীতে 6 মাস, কোন রোগীতে 2 বছর, কেন এরকম হয়? এটাই আমাদের জানার বিষয়। এটা আমাদের জানতেই হবে কোন রোগীতে 2 বছর লাগবে, কোন রোগীতে 6 মাস লাগবে, আর কোন রোগীতে 2 মাস আপনার 2 বছর লাগবে। এইটা জানার বিষয়, এটা জানতেই হবে। একটা মানে এই বিশেষ শিশু চিকিৎসা করতে গেলে বিশেষ করে এটা কিন্তু আমাদেরকে জানতেই হয়। যদি আমরা এটা না জানতে পারি, একটা রোগীকে অসম্ভব, মানে এই রোগীটা থাকবে না, এই রোগীটা আপনার 2 মাস 1 মাস ওষুধ খেয়ে চলে যাবে, উপকার তো হলো না। কোন রোগীটা 2 বছর লাগবে, রোগী এসে বলে, দেখেন আপনার আমার পাশের বাচ্চাকে, অমুক বাড়ির বাচ্চা এরকম ছিল, তার ওষুধ 3 মাসে আপনার বাচ্চাটা ভালো হয়ে গেল, আর আপনার কাছে আমি 6 মাস ওষুধ খাওয়ালাম, আপনার আমার বাচ্চার কিছু হচ্ছে না কেন? এই বিষয়টি কিন্তু আমাদের জানতে হয় যে কেন এরা হচ্ছে না। এই কেনটা বের করাই হলো মূল বিষয়। এখন আমরা আসলে জানি রোগ আরোগ্য কিভাবে হয়, বা রোগ কিভাবে হয়, আরোগ্যটা কিভাবে হয়, আর রোগটা কিভাবে হয়, এই দুইটার মধ্যে এই টাইমটা বোঝা যায়। আমরা যে হোমিওপ্যাথিক ওষুধ দেই, এই ওষুধের কাজটা কি? রোগী রোগ সারানো না, রোগীর রোগ সারানো না, আমরা জীবনের শক্তিকে ওষুধ দেই। জীবনের শক্তি তার স্বাভাবিক কার্যক্রমের ভারসাম্যহীনতা হারিয়ে ফেলছিল। কি করে? তার স্বাভাবিক কার্যক্রমের যে ভারসাম্যতা হারিয়ে ফেলে, অথবা আমরা অন্যভাবে বলতে পারি, জীবন শক্তি ঠিক আছে, জীবন শক্তি তার স্বাভাবিক কাজকর্ম করবে, কিন্তু পরিবেশ তাকে স্বাভাবিক কর্মকাণ্ড করতে দিচ্ছে না। যে বাধাগুলো তাকে জড়িয়ে ধরছে, সেই বাধাগুলোকে দূর করার জন্য কিন্তু আমরা ওষুধ প্রয়োগ করি, জীবন শক্তিকে আরো একটু বেশি শক্তিশালী করি, যাতে ওই বাধাগুলোকে দূর করে সে ওভারকাম করে রোগ আরোগ্যের দিকে যেতে পারে। তাহলে এই যে জীবন শক্তির ভারসাম্যহীনতা, মানে কিরকম বাধা দ্বারা সে আক্রান্ত হয়েছে, সেই বাধাগুলোই হচ্ছে আরোগ্যের সময়সীমা। একটা রোগী কি পরিমাণ বাধা দ্বারা, মানে কি পরিমাণ, আমরা যদি জীবন শক্তির বিশৃঙ্খলা বলি, কি পরিমাণ বিশৃঙ্খলা হয়েছে, যে কি পরিমাণ সে ভারসাম্যহীনটা হয়ে গেছে, এই ভারসাম্যহীনতার পরিমাণটা কি, এই পরিমাণটা কিন্তু আমাদের মাপতে হবে। এটাই হচ্ছে আরোগ্যের সময়সীমা। এখন আমরা রোগ তো 2 প্রকার, এক ক্রনিক আর তরুণ। তরুণ রোগের জীবন শক্তি ভারসাম্য মারাত্মক পর্যায়ে গেলেও ভারসাম্যহীনতা শুধুমাত্র একটি ঘটনার জন্য ঘটে, 1 বা 2টি ঘটনা, তবে সাধারণত একটি ঘটনার জন্যই ঘটে থাকে, যার ফলে তরুণ রোগগুলো আরোগ্য প্রক্রিয়াটা কিন্তু খুব দ্রুত গতিতে হবে। আর ক্রনিক রোগে আপনার জীবন শক্তির ভারসাম্যহীনতা অনেকগুলো কারণবশত ঘটে থাকে, যার ফলে এই যে আরোগ্যটা তখন অনেক সময় নেবে।
এখন কি কি কারণ ঘটে গেছে আমরা জানি। এই সোরাসিবিলিস সাইকোসিস, টিউবারকুলার ডায়াথিসিস, পোস্ট ট্রমা, পোস্ট র্যাবিস সিনড্রোম, এই ছয়টির মধ্যে প্রকটতা কয়টির বেশি আমাদের কিন্তু এটা একটা বড়ভাবে নির্ণয় করতে হবে। রোগীকে আমরা যাই বলি, যেমন রোগীকে আমাকে প্রশ্ন করলে আমি বলি, দেখুন আপনার এলোপ্যাথি ডাক্তার এই পাইলসটা ভালো হওয়ার জন্য বা এই আইবিএসটা কতদিনের কথা বলছে, বলে যে দেখেন আইবিএস তো যতদিন বেঁচে আছি ততদিন ওষুধ খেতে হবে। তাহলে হোমিওপ্যাথি কয়দিন খাবেন? ওরা তো আপনার মরার আগ মুহূর্তে খেতে হবে। তো হোমিওপ্যাথি যেহেতু ধীরে কাজ করে, তাহলে মরার পরেও আপনাকে খেতে হবে। বলে তার তো হিসেবে তো তাই হয়, বলে আপনাকে তা খেতে হবে না। এটা রোগীর হেদে টাইম বলে, মোটামুটি ভাবে একটা টাইম বলে দেওয়া যায় যে আপনি এতদিন ওষুধ খান। কারণ তার জীবন শক্তি গুলো এই আমাদের যে 6টা মায়াজল, এর মধ্যে কয়টি মায়াজল সবচেয়ে বেশি প্রকট, তার মধ্যে আপনারা এই ট্রমার টাইমটাকে বেশি দেখবেন। যেটা গতকাল স্যার বুধবার দিন যে নেগেটিভ সেন্স, এই নেগেটিভ যে সেন্সটা থাকে, এইটাই কিন্তু সবচেয়ে বেশি রোগ আরোগ্যের জন্য বাধা হয়ে থাকে। একটা মানুষ কত দ্রুত গতিতে আরোগ্য হবে, সেই নেগেটিভ মানে মানসিকতা সে কতটা পেয়েছে। একটা শিশু, ওর তো নেগেটিভ চিন্তা নাই, ঠিক আছে, একটা প্রতিবন্ধী শিশুর নেগেটিভ চিন্তা নাই, কিন্তু মা বাবার থেকে কতটা নেগেটিভ সে পেয়েছে, মা কতটা মানসিক আঘাত ছিল, এইটা কিন্তু খুবই বেশি খোঁজ দেবেন। মা যত বেশি মানসিক আঘাতে জড়িত ছিল, এই বাবা যত মানসিক আঘাতে জড়িত ছিল, এর আরোগ্য প্রক্রিয়াটা তত বেশি সময় লাগবে। আবার কিছু রোগ আছে, এই রোগগুলো একটা বংশের যত বেশি থাকে, আমি কিছু উদাহরণ দিয়ে দেখি। যেমন আমার একটি বাচ্চা সাভারে আছে, এই বাচ্চাটা বোবা, শুধুমাত্র বোবা, কথা বলতে পারে না এবং কানে শোনে না। ওর কানে শুনবে এরকম কোনো সম্ভাবনাই ছিল না, কিন্তু ওষুধ চলছে 20 সাল থেকে, আজ অব্দি চিকিৎসা চলছে। কেন চিকিৎসা চলছে দেখুন, এই বাচ্চার মানে আমাদের পিছনের ইতিহাস গুলোই বুঝে দেয় যে ওর টাইমটা কত লাগবে। এই বাচ্চার নানি এর মাকে গর্ভপাত করার ওষুধ খেয়েছিলেন, এই বাচ্চার মা একে গর্ভপাত করার ওষুধ খেয়েছেন, এই বাচ্চার বাবার যক্ষা ছিল, এই বাচ্চার নানার যক্ষা ছিল। এর পিছনে কুকুরের কামড়ানোর ইতিহাস আছে। এর বাবাটা ভয়ঙ্কর রাগী, এর মায়ের উপর প্রচন্ড ভাবে কথা বলতেন। তার গর্ভকালটাই ছিল সম্পূর্ণরূপে মানসিক বিপর্যস্ততা। এই কথা বলুক, কানে শুনুক, 1 বছরের আগেই যদি কথা বলা কানে শোনা শুরু হয়ে গেছে, কিন্তু এর মাকে আমি বলছি দেখ একে কমসে কম 6 বছর চিকিৎসা করতে হবে। অথচ আমি এই 4 বছরে আমার কিন্তু একটা সাইকেল শেষ হয়নি। 4 বছরে আমি একটা সাইকেল শেষ করতে পারিনি, যেহেতু আমার ওষুধে ভালো আছেন, অপেক্ষা করে দেখি। কিন্তু এর সাইকেলটা শেষ হইতে অবশ্যই বেশি সময় লাগবে, কারণ যে এর পিছনে যে মানসিক আঘাতগুলো, এর পিছনে এই যে গর্ভপাতের ওষুধ, এই ওষুধ কারণ নানির থেকে মা পেয়েছে, মায়ের থেকে বাচ্চা পেয়েছে, এই যে একটা দীর্ঘতার সময়ের বিষয়, এইটা কিন্তু এর জন্য দায়ী। এই বিষয়গুলো ছাড়াইতে গেলে, এখন আপনার একটা পাইলসের রোগীর যদি ইতিহাস এরকম থাকে, তাহলে আপনাকে অবশ্যই এই সময়টা বেশি লাগবে এই রোগীতে।
এই জন্য প্রত্যেকটা রোগীতে আমরা আসলে যে ইতিহাসটা নিব, কেন নেব, শুধুমাত্র ঔষধ নির্বাচনের জন্য নয়, ঔষধ তার মধ্যে কিভাবে কাজ করবে সেটা জানার জন্য কিন্তু এই ইতিহাসটা নিতে হয়। আবার সেম কেসের রোগী, এই বাচ্চা ছিল কি, ওর একেবারে ওই বাচ্চাটা সেরিব্রাল পালসি, আবার কানেও শোনে না, কথাও বলে না। এর ইতিহাসে এরকম নাই, এর ইতিহাসে এরকম নাই যে গর্ভপাতের কোনো ইতিহাস নাই, যক্ষার ইতিহাস আমি পাইনি। কিন্তু কষ্টটা ছিল এই বাচ্চার বাবা পালো সন্তান, কেন পালো দিল সেটাও কিন্তু আমি একটু খোঁজ নিতে হয়েছে আমাকে। কেন? আমি এই বাচ্চার নানার সাথে, দাদার সাথে তখন যোগাযোগ করলাম যে তোমার বাবাকে, তাকে একটা নিয়ে এসো। এই ছেলে এই যে মানসিক কষ্ট, যে আমি কেন, আমার পরিচয় আজকে এখানে কেন, আমার বাবাকে এই রুগীর কাছ থেকে নয়, রুগীর যে পালক পিতা আছে, এই রুগীর বাবা, তার যে পালক পিতা, তার কাছ থেকে আমি তার পিতার খোঁজ নিলাম যে তাদের আমার একটা প্রয়োজন, এই বাচ্চাকে ভালো করতে গেলে কতদিন সময় লাগবে সেটার একটা ধারণা নেবার জন্য। তার বাবাকে আমি প্রশ্ন করলাম যে আপনাকে পালক দিলেন কেন? কেউ সন্তানের ভালোর জন্য দেয়, যে আমি তাকে ভালো রাখতে পারবো না, আমার সন্তানটা যেহেতু ভালো থাকে সেই জন্য সে সেখানে দিয়ে থাকতে পারে। আবার কেউ মনে করে যে আমার এতগুলো সন্তান, এই একটা দুটা না থাকাই ভালো, তার অনেকগুলো, যার ফলে একটা দুটার থেকে বেঁচে যেতে চায়, সে পালিয়ে বাঁচতে চায়, এটাও হতে পারে। এই বাচ্চাকে পালক দেওয়ার জন্য সে আগে থেকে কোনো প্রস্তুতি নিয়েছিল কিনা, কারণ এই বাচ্চার যদি পেটে আসার আগে থেকেই বাবার যদি এরকম মানসিক প্রস্তুতি থাকতো যে এবার যাই হোক না কেন তাকে আমি কি করব, যা অনেকের থাকে কি হয় যে বেশি ছেলে আছে তাহলে এতগুলো ছেলে দেবো না, ছেলে হলে পালক দেবো, মেয়ে বেশি আছে মেয়ে হলে পালক দেবো, যদি এরকম হয় তাহলে আমি ধরে নিব এই রোগীটা সারতে বেশি সময় লাগবে। কারণ এর মধ্যে সেই কষ্টটা জন্ম দেওয়ার আগে থেকেই তৈরি হয়েছিল। কিন্তু বাবার কাছে আমি খোঁজ নিয়ে দেখলাম, ওই নানাটার দাদার কাছে, সে বলল না, আমি ওই সময় প্রচন্ড অভাবে বললাম, আমি দেখলাম যে আমার সন্তানের মঙ্গলের জন্যই আমি ওকে, অর্থাৎ এই কষ্টটা তার আগে থেকে ছিল না, তার আগে থেকে কোনো এরকম কোনো প্রস্তুতি ছিল না তার সন্তানকে সে পালক দেবে বা দত্তক দেবে। কিন্তু পরিবেশ পরিস্থিতির কারণে, অর্থাৎ তার পিতা মাতার থেকে সে কষ্ট পায়নি, তাদের মধ্যে কোনো কষ্ট ছিল না, তাদের স্বামী স্ত্রীর সম্পর্কটা ভালো ছিল। এখন এই সন্তান ও শুধুমাত্র এই যে মানসিক কষ্ট, আমার পরিচয়টা আজকে এরকম কেন, এই কষ্টটাই এই বাচ্চাটাকে এই বিশেষ অবস্থা তৈরি করছে। আমি ওকে বললাম দেখো, এত ভয়ঙ্কর অবস্থা, ওর পাশের বাচ্চাটা 6 মাসেও ঘাড় সোজা হয়নি, বললো যে দেখেন ওই ওই বাচ্চাটা তো প্রায় 1.5 বছর ভালো হয়েছে, আমার বাচ্চার কতদিন লাগবে, কারণ ওর চেয়ে আমার বাচ্চাটা বেশি খারাপ। আমি বললাম দেখুন আপনার বাচ্চাটা 2-3 মাসের মধ্যেই মোটামুটি ভাবে ঘাড়টা ঠিক হয়ে যাবে, 3-4 মাসের মধ্যে বসা শিখবে। আল্লাহর বিশেষ রহমত, এই যে কারণ কিন্তু বেশি নাই, শুধুমাত্র কারণটা ছিল কি যে আমি পরিচয়টা কি, আমার পরিচয়টা এরকম হলো কেন, এই কষ্টটাই বাচ্চাটাকে এই বিশেষ অবস্থা তৈরি করছে। কারণ এর মধ্যে কষ্ট কিন্তু অল্প। এই বাচ্চাটাকে আমার চিকিৎসা করতে হয়েছে মাত্র 7 মাস। ওর বিশেষ অবস্থা, মানে এই বাচ্চার কিন্তু 5 শুকিয়ে চিকন হয়ে গেছিল, একটা পা একটা পায়ের উপর উঠে গেছে, আঙ্গুল, পায়ের আঙ্গুলগুলো একটার উপর আর একটা উঠে গেছে, হাত সবসময় মুখ বন্ধ করে থাকতো, সর্বদাই খিঁচুনি হতো, মানে বসা, চোখের দিকে তাকাতো না, এই যে কিচ্ছুই হতো না। সেই বাচ্চাটি যখন 7 মাসের স্বাভাবিক জীবন, আজকে ওর বোঝার বুদ্ধি নেই যে ও কখনো
এই বিশেষ অবস্থাপ্রাপ্ত ছিল, কিন্তু আমার আগের বাচ্চাটি ওকে বলছি আমি 6 বছর চিকিৎসা করতে হবে, ওরা জানে যে ভালো, কার কেন ওষুধ খাওয়াবো, বললাম যে না খাওয়াইতেই হবে। যদিও ওরা আমাকে খুবই বিশ্বাস করে যার ফলে খাওয়াচ্ছে, যে না এখান ছাড়া আর ভালো হওয়ার জায়গা যেহেতু নাই, অতএব 6 বছর তারা ওষুধ খাওয়াবেই। এখন যদি আমরা ওই বাচ্চাটাকে ওষুধ চিকিৎসা আমি ছেড়ে দেই, আবার কোনো এক সময় বিশেষ করে জ্বর হলেই পূর্ব অবস্থা ফিরে আসতে পারে, যার ফলে আমাকে ওর চিকিৎসা ছেড়ে দেওয়ার জায়গা নেই, আমাকে ওকে চিকিৎসা দিতেই হবে এবং অভিভাবককে বুঝাইতেই হবে যে তোমার বাচ্চাটাকে চিকিৎসা এতদিন করতে হবে। কেন করতে হবে তাদেরকে আমি সব বুঝিয়ে দিয়েছি, যে তোমাদের এই যে এই ছিল, আর তোমাদের দুজনের মধ্যে সম্পর্কটা বেশি ভালো ছিল না, আর বিশেষ করে বাচ্চা হবার পরেও বিশেষ করে যে সমস্ত বিশেষ বাচ্চাগুলো বিশেষ অবস্থা প্রাপ্ত, এই স্বামী স্ত্রীগুলোর মধ্যেও কিন্তু প্রায় সময় ঝগড়া লেগেই থাকে। যার ফলে এই বাচ্চাগুলোর জন্মের পর এই মা যদি রাগের সাথে দুধ দিতে থাকেন, এই মা যদি রাগের সাথে দুধ দেন, তাহলেও কিন্তু রোগ আরোগ্য হতে চায় না। এই জন্য এই রাগের সাথে রাগ নিয়ে দুধ পান করানো, যতদিন বেশি খেয়েছে ঠিক আরোগ্যের প্রক্রিয়াটা ঠিক ততটা সময়ও লাগবে। এই জন্য আপনারা এই রোগীগুলো আরোগ্য করার সময়, চিকিৎসার সময় বাবা মাকে অবশ্যই বলে দিবেন, মাকে, যে দেখুন আপনার এই বাচ্চার চিকিৎসায় আপনি যদি তাড়াতাড়ি সুস্থতা চান, তাহলে ওকে যখনই দুধ দিবেন অবশ্যই রাগের সাথে দেওয়া যাবে না। এই জন্য আপনি দুধ দেওয়ার আগ মুহূর্ত 1 গ্লাস পানি খেয়ে দুধ দিবেন। কারণ আপনারা দেখবেন যে ওষুধ প্রয়োগ করার পরেও খিচুড়িটা বেড়ে যায়। কেন বেড়ে যায়? ওই রাগের সাথে দুধ দিলেও কিন্তু খিচুড়িটা বেড়ে যায়। এই জন্য আপনাকে অবশ্যই এই রাগটা দেখে রেখে এই মাকে, রাগ তো থামবে না, এদের তো লাগবেই, রাগ তো হবেই, যার ফলে আপনারা বলে দিবেন যে দুধ দেওয়ার আগ মুহূর্ত অবশ্যই যেন তাকে কি করা হয়, মা যেন একটু পানি খেয়ে তাকে দুধ দেন। তাহলে হবে কি, এই রোগীটা আমরা আরোগ্য প্রক্রিয়া একটু দ্রুত গতিতে নিয়ে যেতে পারবো। তাহলে আপনাকে কিন্তু অবশ্যই এই বাধাগুলো দেখতে হবে, সেই কতগুলো, এই ট্রমাটা, বিশেষ করে ট্রমাটা দেখতে হবে সে কতগুলো পেয়েছে, ট্রমার পরিমাণগুলো আসলে কতগুলো। এই ট্রমার পরিমাণটাই কিন্তু আরোগ্য প্রক্রিয়ার অবস্থান। কারণ আমাদের ওষুধগুলো কাজ করে, আরো একটা জিনিস দেখতে হবে যে তার যে গ্ল্যান্ড গুলো আছে, বিশেষ করে হরমোন তৈরির যে গ্ল্যান্ড গুলো আছে, এই গ্ল্যান্ড গুলো কতগুলো ক্ষতিগ্রস্ত, কোন কোন গ্ল্যান্ডে তার রোগ, এই বিষয়গুলো কিন্তু মানে মাথায় নিতে হবে। কারণ আমাদের এই ওষুধ এই গ্ল্যান্ডের যে হরমোনের যে বিশৃঙ্খলা ঘটে থাকে, সেই হরমোনের সেই বিশৃঙ্খলা কিন্তু স্বাভাবিক পর্যায়ে ফিরিয়ে নিয়ে আসে। যেমন আপনার ডায়াবেটিসের এই যে প্যানক্রিয়াস, এই গ্ল্যান্ডটা কিন্তু অনেক বড়, এই গ্ল্যান্ডটা কিন্তু অনেক বড়, প্যানক্রিয়াস যে এটা কিন্তু অনেক বড় জিনিস। এখানে বিষয় অনেক বড় ক্ষতিগ্রস্ত হবার পর এই রোগীটা কিন্তু আসে। একটা ডায়াবেটিসের রোগী কেন 2 বছর লাগবে? কারণ হলো যে প্যানক্রিয়াসের যে তার ক্ষতির পরিমাণটা অনেক বেশি, অনেকগুলো সেল এখানে মারা গেছে বা নিষ্ক্রিয় হয়ে গেছে। এই সমস্ত সেলগুলো যদি সক্রিয় হয় তবেই সে আরোগ্য হবে। তাহলে আমরা যদি এই জায়গায় বলি যে ডায়াবেটিসের রোগী কাল থেকেই ভালো হবে, অসম্ভব, হবে না। কেন হবে না? কারণ হলো তার যে সেল, এই ডায়াবেটিস কাদের হয় আপনারা একটু খোঁজ নিয়ে দেখবেন, ডায়াবেটিস কারা আক্রান্ত হচ্ছে। যদি আমরা বংশগত ভাবে যেটা পাবো সেটা আলাদা জিনিস, কিন্তু যারা শুরুতে হয়েছিল দেখবেন যে এদের মানসিক ডিপ্রেশনটা বেশি থাকে, এরা মানসিক ডিপ্রেশনটা বেশি থাকে। এই রোগীগুলো যখন মায়ের গর্ভে ছিল, মা মানসিক ভাবে ভালো ছিল না। প্রত্যেকটা রোগীর ইতিহাস কিন্তু একটু খুঁজতে হয়, খুঁজে দেখলেই পাওয়া যায়। আমি ডায়াবেটিসের কিছু রোগীদের চিকিৎসা করে চলছে আমার, আমি খুঁজে দেখি যে এরা কি হয়, মানসিক ভাবে আহত বেশি ছিল। মাদকাসক্তদের চিকিৎসা করবেন, দেখবেন যে এদের বাবা মা মানসিক আঘাত বেশি ছিল।
যে বাবা মা যত বেশি মানসিক আঘাত থাকে বেশি, সে আরোগ্য হবে তার তত ধীরে। আপনারা দেখবেন কিছু কিছু মাদকাসক্ত আছে যারা মানসিক আঘাত ছিল না, দু একবার ওষুধ দেই। আমি বেশ কিছু মাদকাসক্ত যারা এই ইয়াবা খেত, কেন যে 200তেই ভালো হয়ে গেল, আমি অবাক। মাঝে মাঝে ভাবি কেন এরকম হলো, এই বাচ্চাটাকে আমি এত চেষ্টা করছি ভালো হচ্ছে না, ও কেন একবার ওষুধ খেয়ে আর লাগছে না কেন? তখন আমি এই মানসিক দিকগুলো খুঁজতে থাকলাম যে মায়ের গর্ভে থাকাকালীন আসলে মানসিক ভাবে কতটা মা আহত ছিল। দেখা গেল যে মানসিক ভাবে মা ততটা আহত ছিল না, শুধুমাত্র এর মধ্যে থাকা র্যাবিস ভাইরাস এবং শরীর মায়ের প্রকট হবার কারণে এ মাদকাসক্ত হয়েছে। এর জন্য এই দুটা ওষুধই শেষ, আপনাকে লম্বা অনেক ওষুধে যেতে হবে না। কিন্তু যদি দেখেন যে মা মানসিক আহত ছিল অথবা বাবা খুবই প্রচন্ড স্বার্থপর ছিল, এর জন্য কিন্তু আপনার সিফিলিটিক মায়োজম পর্যন্ত যেতে হবে। তার মানে কি একটা সময় কিন্তু আপনার বেশি লাগবে, একটা সময় বেশি লাগবে। এই জন্য আমরা খুঁজবো যে আসলে এই যে রোগটা সে কতটা কি কি পেয়ে হলো, কি কি পেয়ে হলো। গর্ভকালীন সময়টা আসলে মা কতগুলো ওষুধ খেয়েছেন সেই ওষুধটাও কিন্তু খোঁজ নিতে হবে। আর বিশেষ শিশুদের চিকিৎসার ক্ষেত্রে আরো কিছু তাদের এলোপ্যাথিক যে ওষুধগুলো চলছে সেই ওষুধগুলো সম্পর্কেও একটা ধারণা নিতে হবে। কারণ কিছু ওষুধ আছে যে ওষুধগুলোর রোগ আরোগ্য করার চেয়ে আরো একটা খারাপ দিক নিয়ে আসে। কি নিয়ে আসে? এদের রাগ বৃদ্ধি করে দেয়, সেই ওষুধগুলো রাগ বৃদ্ধি করে, সেই ওষুধগুলো অবাধ যৌনতার দিকে তাকে নিয়ে যায়। একটা শিশু ও তো বুঝবে না যে যৌনতা, ও কি করবে? যদি মেয়ে হয় ও ওর ভিতরে আঙ্গুল দিবে, আর যদি ছেলে হয় এটা হাতাইতে হাতাইতে ওর মা বলবে যে এত বেশি মতলামতলি করে বা এত বেশি সে ওটা হাত দিয়ে ধরে থাকে যে ওর মধ্যে থেকে সাদা পানি বের না হওয়া পর্যন্ত এটা ছেড়ে দেয় না। তখন এই সমস্ত মাকে কিন্তু বুঝিয়ে দিতে হবে, এই সমস্ত অভিভাবককে কিন্তু বুঝিয়ে দিতে হবে যে আপনি যে ওষুধটা খাওয়াচ্ছেন সেই ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া আপনি দেখেন ওই প্যাকেটের উপরেই লেখা আছে, আপনি এটা খাওয়ান, আপনি ওষুধ বন্ধ করবেন না, ওর মা বন্ধ করবে। আমি ওষুধ বন্ধ করি না, অভিভাবক গুলো ওষুধ বন্ধ করে। সর্বনাশ, এই ওষুধ আর তো খাওয়ান যাবে না। যেমন বাইপোলার যে সমস্ত রোগ আছে আপনার বড়দের পাবেন এই বাইপোলার, এদের যতগুলোই ওষুধ সমস্ত ওষুধগুলোর রাগ বৃদ্ধি করে, অথচ বাইপোলার রোগটাই হচ্ছে রাগের। অথচ যে ওষুধটা প্রয়োগ করা হয় তাকে ভালো করার জন্য সেই ওষুধটা তাকে রাগ বৃদ্ধি করে দেয়, সেই ওষুধটা তার ঘুম নষ্ট করে দেয়, সেই ওষুধটা তার অবাধ যৌনতা বৃদ্ধি করে দেয়, সে পাগল হয়ে যাবে যৌনতার জন্য। আর এই ওষুধগুলোর জন্যই আজকের তরুণ প্রজন্ম এই যৌনতাটাকে নিয়ন্ত্রণ করতে তারা কি করছে? কিশোর গ্যাং করে তুলছে, তারা অবাধ যৌনতার দিকে এগিয়ে যাচ্ছে। আমরা হোমিওপ্যাথি ডাক্তার এই জায়গায় শুধুমাত্র তার সুস্থতা নয়, সেই মানসিক বিকৃতি থেকেও ফিরে আসবে যদি আমরা তার এই সঠিক চিকিৎসাটা দিতে পারি এবং যদি বুঝতে পারি এর চিকিৎসাটা আসলে কিভাবে হবে। অভিভাবককে কিন্তু অবশ্যই আমাদেরকে দেখায় দিতে হবে যে দেখুন আপনার বাচ্চাটার কিন্তু এতগুলো ট্রমা আছে, তাদের তো বোঝানো হবে না, তাদের মায়াজম গুলো ঘটনাগুলো বুঝিয়ে দিতে হবে যে দেখুন আপনার এই বাচ্চাটা, আপনার পাশের বাচ্চা এতদিনে ভালো হয়েছে, আপনার বাচ্চা কেন ভালো হবে না? কেন ওই মা তখন বুঝে নেয়, মাকে বুঝাবেন যে দেখেন আপনি কিন্তু এত ভাবে আহত হয়েছেন, এই আহতটাই কিন্তু আপনার বাচ্চা। তখন মা বলেন যে হ্যাঁ, তার চোখের পানি ফেলে বলবে যে আমি ততদিনই ওষুধ খাওয়াবো যতদিন আপনি ওষুধ দিবেন। কিন্তু বাবাকে বুঝালে কিন্তু হয় না, এরা প্রায় সময় বলবে না না আপনি যতটা ভাবছেন আমি ততটা কখনো ওকে বলিনি, আমার মতো বউকে ভালোবাসে, আমি ওর জন্য যখন তখন অনেক কিছু নিয়ে যেতাম।
কিন্তু আপনারা একটু লক্ষ্য করে দেখবেন যে হ্যাঁ, যখনই বউর ওষুধ কিনতে লাগে তখন ওই স্বামীর একটু কষ্ট হয়। একটু বেশি টাকা চাইলে হোমিওপ্যাথিতে এত টাকা লাগবে, তখন বুঝে নেবেন যে ও কতটা ভালোবাসে না। এই জন্য রোগীর আরোগ্য প্রক্রিয়ায় আমরা মায়াজমটা, এই যে আমরা রোগের যে 6টা মায়াজম জানি, এইটা তার মধ্যে কয়টি অতি প্রকট, মানে কয়েকটা কিন্তু অতি প্রকট থাকবে। সেই প্রকট অনুযায়ী আপনার তাকে একটা সময় বলে দিতে পারবেন, নিজের মধ্যে, রোগীর মধ্যে না বলি, নিজের মধ্যে একটা ধারণা পোষণ করতে হবে যেটা এতদিন সময় লাগবে। যদি ট্রমার পরিমাণটা বেশি থাকে, বিশেষ করে ট্রমার দিকে আপনাদেরকে বেশি লক্ষ্য করতে হবে। ট্রমা যত বেশি থাকে ওই রোগীর আরোগ্য প্রক্রিয়া তত বেশি সময় লাগে। আর শিশুদের যেহেতু আমরা চিকিৎসা করি প্রতিবন্ধীগুলো, আর এই জন্য মাকে অবশ্যই আপনাকে খোঁজ নিতে হবে। মা এখন পর্যন্ত যে যতদিন পর্যন্ত মা দুধ দিচ্ছেন ততদিন পর্যন্ত মা আসলে কতটা অবস্থানে আছে, মা কতটা ভালো জায়গায় আছে, এইটা আমরা যত বেশি খোঁজ নিতে পারবো, এই জায়গাটা আমরা যত বেশি তাকে সলভ করে দিতে পারবো, এই রোগী তত বেশি তাড়াতাড়ি আরোগ্য হবে। সেটা নিউমোনিয়া বলুন আর বিশেষ অবস্থাতে বলেই বলুন, অনেক সময় দেখবেন যে আমরা নিউমোনিয়া রোগী পেয়েছি, ওষুধ দিচ্ছি ভালো হচ্ছে না, মানে সমস্যাটা হয় কি, যে ওষুধ দিয়ে দিলাম, ওষুধ খেয়ে ভালো হলো, আবারও 2 দিন পরে হচ্ছে, আবারও 2 দিন পরে ওই নিউমোনিয়াটাই হচ্ছে, আবারও দেখা যাচ্ছে যে ভালো হচ্ছে না। এই রোগীগুলো একটু খোঁজ নেবেন, দেখবেন যে মাটা ভালো জায়গায় নাই। তখন এই মাকে যদি বলা যায় দেখুন আপনি এই অবস্থান থেকে এখানে ফিরে আসেন, মাকে যদি পানি খেয়ে দুধ দিতে বলুন, তাহলে দেখবেন যে এই নিউমোনিয়াটা আবার ফিরে আসছে না। তখন আমাদের জন্য একটা অনেক প্লাস পয়েন্ট হয়, আর ওই মাও বোঝে যে না, এই অবস্থায় আর কখনো করা যাবে না। তখন একটা সময় ওই পরিবারটা বোঝে যে না, এর সাথে অন্তপক্ষে এই বাচ্চাকে সুস্থ রাখতে গেলে ভালো আচরণ করাই উচিত। যেটা আমি বললাম আজকে, এই কথাগুলো কিন্তু গতদিন আমাদের স্যার ক্লাস নিয়েছিলেন, যে নেগেটিভ সেন্স, এই নেগেটিভ সেন্স একটা রোগীর মধ্যে যত বেশি থাকে, এই রোগীটা আরোগ্য হওয়ার প্রক্রিয়াটা তত বেশি দেরিতে হবে। একটা শিশু যেহেতু নিজের নেগেটিভ সেন্স নেই, অতএব আমরা একটা শিশুতে খুঁজবো তার বাবা মার থেকে কি পরিমাণ নেগেটিভ জিনিস, অর্থাৎ ট্রমা, সে ওষুধ জনিত হোক, মানসিক জনিত হোক, কি পরিমাণ পেয়েছে, সেই পরিমাণের উপর নির্ভর করবে আরোগ্যের প্রক্রিয়া। আবার আরেকটা রোগীতে দেখুন রোগ, এই যে যক্ষার কথা বললাম, এই যক্ষা সংখ্যাও যেখানে যত বেশি, সেখানেও কিন্তু আরোগ্যটা তত দেরিতে হয়। আমার একটা রোগীতে মানসিক ভাবে তারা ভালো ছিল, মানসিক খুব বেশি আঘাত ছিল না, কিন্তু 2 পাশে আমি 17 জনকে যক্ষা পেলাম। মায়েরও ছিল, বাবারও ছিল, নানারও ছিল, নানিরও ছিল, দাদারও ছিল, দাদিরও ছিল, এরকম সবারই প্রায় যক্ষা। এই বাচ্চাটা কিছুতেই ওষুধ কাজ করে না। আপনার লাইসেন্স দিবেন, শুরুতে দিচ্ছিলাম, কিন্তু ওষুধ কাজ চাচ্ছিলই না যে ওষুধ কাজ করুক, এত স্লো কাজ করে। এই রোগীতে কিন্তু আমি হাই পাওয়ার দেওয়ার সাহস পাই নেই কখনো। আমি যে এই রোগীগুলোতে হয় কি 0-1, মানে M/1 থেকে যখন শুরু করি, এই M/ খুব ভালো একটা কাজ দেখায়, মনে হয় যে খুব তাড়াতাড়ি ভালো হবে। তারপরে যখন আপনি 2-তে যাবেন, 3-তে যাবেন, আর মনে হয় কাজ নাই, আবার 4-5টা পাওয়ার পর একটু কাজ দেখাবে, কিন্তু হাল ছেড়ে দেওয়ার জায়গা নাই, কখনো কাজ করবে না। এর মানে নয় যে আপনি, কারণ এর মানে বুঝতে হবে যে এর মধ্যে এত বেশি যক্ষা ওকে চরম ভাবে আঘাত করতেছে। কিন্তু এই জায়গায় আপনারা একটু লক্ষ্য করতে পারেন, আমি এই জায়গায় একটু ব্যতিক্রম করি, যে এই বাচ্চার মধ্যে যক্ষা প্রবণতাটা, অর্থাৎ ঠান্ডা লাগার প্রবণতাটা কতটুকু। যদি ঠান্ডা লাগার প্রবণতাটা একটু কম থাকে, ঠান্ডা লাগার প্রবণতা যদি কম থাকে, তাহলে এই লাইসিনকে কাজ করানোর জন্য, মানে তারা আমরা কিন্তু অনেক সময় ফার্স্ট সাইকেলে লাইসিন কাজ করে না। আমি একদিন ক্লাসে বলছিলাম যে 20টা কারণে কাজ করে না।
আপনার লাইসিন দিছে, নিশ্চিত থাকবেন যে লাইসিন কাজ করবে, লাইসিন নিশ্চিত কাজ করবে। কিন্তু আমরা অনেক সময় দেখি কাজ করে না, সেকেন্ড সাইকেল করেও হয় না, কি বলে ক্যাটালিস্ট করেও হয় না, এরকম হয়, অনেক সমস্যা আমরা পড়ে যাই। হয় না, কেন হয় না? এই ক্ষেত্রে আপনাকে আমি 20টা কারণের মধ্যে আজকে 2টা কারণ বলছি। দুটা হলো রোগ জনিত। এক, রোগীর ইতিহাস যদি সাপ কামড়ানো থাকে আর সেই সাপের বিষের প্রবণতা যদি এই রোগীর মধ্যে বেশি থাকে, তাহলেও কিন্তু লাইসেন্স কাজ করতে চায় না। এর জন্য ক্যাটালিস্ট অন্য ওষুধ, ছড়িনাম নয়, এর জন্য ক্যাটালিস্ট অন্য ওষুধ। আর যদি যক্ষার প্রবণতাটা মানে রোগীর মধ্যে নেই, মানে রোগীর মধ্যে ঠান্ডা লাগার প্রবণতা কম, কিন্তু পাশে যক্ষার প্রবণতাটা অনেক, যক্ষার সংখ্যাটা অনেক বেশি, এই রোগীতেও যদি লাইসিন কাজ না করে, তাহলেও ধরে নেবেন যে রোগজনিত। আপনার ছড়িনাম দিয়ে ক্যাটালিস্ট কোর্স হয়নি, সেকেন্ড সাইকেল যায় গেছে তারপরেও হয়নি, সেই ক্ষেত্রে আপনার ক্যাটালিস্ট ডোসের 1 ডোজ দিয়ে লাইসিন দিন, দেখবেন যে আপনাকে ওষুধ খুব সুন্দর কাজ দেখাচ্ছে। আর যদি সাপে কামড়ানোর ইতিহাস থাকে, সেই রোগীতে যদি আপনার লাইসেন্স ক্যাটালিস্ট করার পরেও কাজ না করে, আমরা ক্যাটালিস্ট করবো, অবশ্যই ক্যাটালিস্ট পর্যন্ত পৌঁছব, কিন্তু যদি তাতেও কাজ না করে, তাতেও যদি কাজ না করে, তাহলে আপনাকে 1 ডোজ সুজা দিয়েই আবার লাইসেন্সে ফিরে আসুন, লাইসেন্স আপনাকে খেলা দেখাবেই। এই রোগের জায়গাটাও কিন্তু একটি ধারণা নিয়ে রাখতে হয় যে ওষুধ আমার কেন কাজ করছে না। শুধু ক্যাটালিস্ট, আমরা ছড়িনামের ক্যাটালিস্ট কেন, প্রশ্ন কিন্তু হয় যে আমরা ছড়িনাম কেন দিচ্ছি, যে লাইসিন কাজ না করলে কেন ছড়িনাম দিলে কাজ করে, এই প্রশ্নটাও কিন্তু অনেকের হতে পারে। কারণটা হলো শরিক মায়োজম প্রকট হবার কারণে, যদি শরিক মায়োজম বেশি প্রকট থাকে, সেই শরীরে কোনো ওষুধে কাজ করতে চায় না, তখন ছড়িনাম দিয়ে সেটি শরিক মায়োজমটাকে একটু নিষ্ক্রিয় করলে আবার ওই লাইসিন তখন কাজ করে। আমরা এই কারণে কিন্তু ক্যাটালিস্ট করি, ক্যাটালিস্টটা কিন্তু এটাই ক্যাটালিস্ট। কিন্তু যদি সেটাকেও যদি কাজ না করে, আপনারা কিন্তু সেখানে মাথায় নেবেন সব রোগীতে হবে এরকম না, সব রোগীতেই হবে এরকম না, যে রোগীতে হচ্ছে না। 20টি কারণের মধ্যে আজকে আপনাদেরকে আমি 2টা বললাম, এটা হলো রোগ গণিত। এই রোগজনিত যে কারণটা, এই রোগজনিত কারণগুলো কিন্তু আপনাকে মাথায় নিতে হবে যে যদি তার যক্ষার প্রবণতা বেশি থাকে, সেই রোগীতে যদি লাইসিন কাজ না করে, কিছুই যদি না দেখায়, আমি শরিক মায়োজমের ছড়িনাম দিয়ে ক্যাটালিস্ট করার পরেও যদি কাজ না করে, তাহলে আপনার হতাশ হবার কিচ্ছু নেই। 1 ডোজ দিয়ে আবার আপনার সেই যথার্থ নিয়ম মানে হোমিওপ্যাথি আমাদের যে সাইকেলের নিয়ম, সেই নিয়ম মানে চিকিৎসা দিন, দেখবেন যে আরোগ্য হচ্ছে। আর যদি সাপে কামড়ানোর ইতিহাস থাকে, তাহলে কিন্তু থুজাতেই একবার দিতে হয়। এটা আমি যতগুলো রোগীতে ব্যর্থ হবার যে জায়গাগুলো আমি বলছি, তখন কিন্তু এই বুদ্ধিটা করে সাফল্য পাওয়ার সুযোগ পাইছি। যখন এই রোগীগুলো হারিয়ে যেতে চায়, যখন এই রোগীগুলো হেরে যায় বা আমি আর পাই না, তখন ভাবি এই রোগীটা কেন গেল, আর এরপরে কি করার ছিল। রোগী কিন্তু ফিরে আসবেই, এটা মাথায় নেবেন। রোগী হেরে গেলেও, চলে গেলেও, রোগী কিন্তু আবারও আসবে, যেহেতু পাশের আপনার চিকিৎসায় ওই রোগটা অনেকগুলো রোগী ভালো হয়েছে, এই ভালো হওয়ার ওর যেহেতু আর জায়গা নেই, ফিরে কিন্তু আসবেই। তখনই আমার একটা আমি সুযোগ পেই যে দেখি তো এটা করা যায় কিনা, এইটা করে যে আবার দেখি যে ওই ওষুধে। হ্যাঁ দেখুন, একটা মেয়ের সাদা স্রাব, আমার লাইসিন কখনোই আমাকে ফাঁকি দেয়নি, কিন্তু একে কিছুতেই কিছু হচ্ছিল না। অনেক পাওয়ার, অনেকবার ঘুরে ক্যাটালিস্ট করে কিছুই যখন আমি পেলাম না, সিপ্লিনাম গেলাম, সেকেন্ড সাইকেল গেলাম না, তখন এই মেয়েটির ক্ষেত্রে আবার আমি খুঁজে নিয়ে দেখলাম যে সাপে কামড়ানোর ইতিহাস আছে। একে সোজা দিয়ে বাস লাইসিন আমাকে স্বপ্নের মতো খেলা দেখালো যে না, তোমার চিকিৎসায় আমি যথেষ্ট। তাহলে আপনারা অবশ্যই প্রত্যেকটা রোগীতে খোঁজ দিবেন, আপনারা আপনাদের ধারণা নেবেন। একটা রোগী ছেড়ে দিয়ে মানে ব্যর্থ যখনই আসবে, সফলতা আপনাকে শিক্ষা দিবে না, তবে ব্যর্থতা আপনাকে শিক্ষা দেবে। আর মুমূর্ষ রোগীর অবশ্যই চিকিৎসা দিবেন। হয়তো দাদার মতো আপনাকেও কথা শুনতে হবে, আমার মতো আপনাকে কথা শুনতে হবে, কারণ আমি আমার চেম্বারে রোগী মরতে দেখেছি,
আর একটা রোগী মারা গেলে তাদেরকে কতগুলো কষ্ট শুনতে হয়, কত কথা শুনতে হয়, এটা তো শুনতেই হবে। শোনার মাঝেও আপনাকে আমাকে দায়িত্ব নিতে হবে যে অন্য যে কোনো প্যাথির চেয়ে হোমিওপ্যাথিতে দ্রুতগতিতে আরোগ্য হয়, এটা প্রমাণ করার দায় আমার আপনার সকলের। ধন্যবাদ সকলকেই।